ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা সফল হওয়ার দাবি মার্কিন প্রেসিডেন্টের। শান্তি প্রতিষ্ঠা না হলে আরও আক্রমণের হুঁশিয়ারি। Strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. There will be either peace or there will be tragedy for Iran far greater than we have witnessed over the last 8 days. পারমাণবিক স্থাপনার তেজস্ক্রিয় পদার্থ আগেই সরিয়ে নেওয়ার দাবি তেহরানের। হামলা চালানোয় ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহুর ধন্যবাদ। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। শঙ্কাই হলো সত্যি, ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্রুত শান্তি প্রতিষ্ঠা না হলে ইরানে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে পরমাণু কেন্দ্রে হামলা চালানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ইরান বলছে, হামলার আগেই পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে নেওয়া হয়েছিল। স্থানীয় সময় শনিবার ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। মাটির গভীরে থাকা ফোর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছে মার্কিন বাহিনী। পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও দাবি করেন ট্রাম্প। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে বলেও দাবি করেন তিনি। এ ঘটনার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ইরানে চালানো হামলা অসাধারণ এক সামরিক সাফল্য। ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে তাহলে ভবিষ্যতে আরো বড় হামলা হবে। 3টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসক গোষ্ঠীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ আখ্যা দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্ল্যান্ট। পারমাণবিক স্থাপনায় হামলার পর ইসরায়েলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সব স্কুল বন্ধের পাশাপাশি গণজামায়াত নিষিদ্ধ করা হয়েছে। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের না হতেও নির্দেশনা দিয়েছে IDF। এদিকে ইরানে হামলার আগে কংগ্রেসের অনুমোদন নেননি ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সিনেট ও প্রতিনিধি পরিষদের আইন প্রণেতারা এমন একটি বিল উত্থাপন করেছিলেন যা ট্রাম্পকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে কংগ্রেসের অনুমতি নিতে বাধ্য করত। কিন্তু ট্রাম্প সেই ভোট হওয়ার আগেই হামলা চালান। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ইরান ইসরায়েল সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, আপনাকে স্বাগত। ইমন, আপনাকে ধন্যবাদ। এই যে আজকে বাংলাদেশ সময় সকালে দেখলাম যে যুক্তরাষ্ট্র ইরানের 3টি স্থাপনায় পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তো দেখা যাচ্ছে এটার সবশেষ পরিস্থিতি কি, আর হঠাৎ করে কেন যুক্তরাষ্ট্র হামলাটা চালালো? দেখুন, আপনি যেহেতু প্রশ্ন করলেন যে কেন যুক্তরাষ্ট্র হামলাটি চালালো, এই জায়গায় আমি একটু যুক্তরাষ্ট্রের টাইমলাইনটি যদি বলি, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যবর্তী পরমাণু আলোচনা কিন্তু চলছিল। এর মাঝখানে 60 দিন সময় দেওয়া হয়েছিল ইরানকে চুক্তিতে ফেরত আসার জন্য, এবং 61তম দিনে ইসরায়েলের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। এবং এর মাঝেই কিন্তু G7 সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারটি উল্লেখ করেছিলেন যে 60 দিন সময় দেওয়ার পরে 61তম দিনে ইসরায়েলের হামলা কি নির্দেশ করে সেটি কিন্তু জাতি বুঝতে পারছে। এবং এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলন অসমাপ্ত রেখে চলে এলেন, এবং এই জায়গায় ইমানুয়েল ম্যাখো তিনি কিন্তু বললেন যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েল ইরান সংঘাত অর্থাৎ যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্যই হয়তো যাচ্ছে। এবং সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়ে দিলেন, শুধু যুদ্ধবিরতি নয়, আরো বড় কিছু আসতে যাচ্ছে। এই জায়গায় যুদ্ধবিরতি নয়, আরো বড় কিছু, সেই বড় কিছুটাই কিন্তু আজ সবাই দেখলো, পুরো বিশ্ব দেখলো। এই জায়গায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করা হলো। এই হামলার সবশেষ তথ্য যদি আমি কিছু আপনার মাধ্যমে দর্শকদের কিছু তথ্যের মাধ্যমে জানিয়ে রাখতে চাই। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যে হামলা, ইরানের বিপক্ষে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার
হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার দাবিটি এখন ইরান যেহেতু স্বীকার করে নিয়েছে, সত্যতা স্বীকার করেছে, সো হামলা ফোর্দো, ইস্পাহান এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা। এই জায়গায় নাতাঞ্জ এবং ইস্পাহানে কিন্তু এর আগেও হামলা চালানো হয়েছিল। আপনার কাছে একটা প্রশ্ন আছে যে ফোর্দোতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র হামলা চালালো এবং সেটা বলেছিল যে সে ক্ষমতা শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই আছে, তো ওখানে আসলে সবশেষ অবস্থা কি? ফোর্দোর কথা যদি আমি বলি, ফোর্দো কিন্তু আপনি জেনে থাকবেন ইরানের পারমাণবিক সক্ষমতার একটি বড় জায়গা, কেননা ফোর্দো পাথরে ঘেরা পাহাড়ের নিচে অবস্থিত একটি পারমাণবিক স্থাপনা, এবং এই জায়গায় ফোর্দোতে যে হামলা চালানোর বিষয়টি, এটি আসলে যুক্তরাষ্ট্র ছাড়া আর কারো পক্ষে হামলা চালানো সম্ভব ছিল না। কেননা ফোর্দোতে হামলা চালাতে হলে যে বাংকার ব্লাস্টার বোমাটি দরকার, সেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজ সকলের সামনে যে বক্তব্য, জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্রের মার্কিন সেনা ছাড়া আর কারো পক্ষে এই হামলা চালানো সম্ভব ছিল না, এবং এই জায়গায় তিনি কিন্তু এটিকে সফলতা হিসেবে আখ্যা করছেন। অর্থাৎ তাদের মূল লক্ষ্য ছিল ফোর্দো, কেননা ইসরায়েলের পক্ষ থেকে ইস্পাহান, নাতান সহ আরো বিভিন্ন জায়গায় হামলা চালানো গেলেও ফোর্দোতে আসলে হামলা চালানো সম্ভব হয়নি। এই জায়গায় কংগ্রেসের অনুমোদন ছাড়া এই যে তাদের যে হামলা, এ নিয়ে কিন্তু বেশ ভয়াবহ রকমের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং যুদ্ধ চড়ালে ইরানের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের, এমন হুঁশিয়ারি এসেছে আয়াতুল্লাহ আলী খামেনের পক্ষ থেকে। এদিকে হামলার প্রশংসা করেছেন ইসরায়েলি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। এই জায়গায় সাদিক ইমন, আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এই যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ, সরাসরি সংঘাত, এই জায়গায় আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে যুক্ত হচ্ছেন লস্কর মামুন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ওকে, এখন থেকে কিছু সময় আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, এবং সেই ভাষণে তিনি একটি কথা উচ্চারণ করেছেন, সেটি হচ্ছে যে হামলা যে যুক্তরাষ্ট্র করেছে সেটি সফল হয়েছে, এবং সেই দাবি তিনি করেছেন। এবং তিনি যেটি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মার্কিন বাহিনী, অর্থাৎ সেনাবাহিনী একমাত্র যে কাজটি করতে সক্ষম হয়েছে, সেটি পৃথিবীর অন্য কোনো দেশের সেনাবাহিনীর পক্ষে সেটি সম্ভব নয়, সেটি বলেছেন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন যে আগামী দিন, অর্থাৎ স্থানীয় সময় আগামী দিন সকালে পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এই হামলার বিষয়ে বিশদ সাংবাদিকদের বর্ণনা করবেন, এমনটি তিনি জানিয়েছেন। আমরা জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম ইরানে যে পারমাণবিক স্থাপনার উপরে 3 স্থাপনার উপরে হামলা করেছে, সেটি আমরা ইতিমধ্যেই জেনেছি। এবং এই হামলার ফলে যুক্তরাষ্ট্র অবশেষে এই যুদ্ধে নিজেকে জড়িয়েছে, যদিও দেশটির অভ্যন্তরের যে রাজনীতি, অভ্যন্তরের যে গণমানুষ, অভ্যন্তরের যে নাগরিকরা রয়েছেন, তাদের যে একটি সম্মতির বিষয় ছিল, সেটিকে কিন্তু তিনি পাশ কাটিয়ে অনেকটাই এককভাবে তিনি সিদ্ধান্ত দিয়েছেন, এবং তিনি আজকের এই যে হামলা, সেই হামলাটি তিনি চালানোর জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আগেই জেনেছি যে এই ইরান ইসরায়েল সংঘাতকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র যে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে এবং আলোচনার প্রস্তাব খোলা রেখেছিল, সব কিছুই চলছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি তিনি বলেছিলেন যে 2 সপ্তাহের একটি সময় বেঁধে দিয়েছিলেন। তবে বিশ্লেষকরা মনে করছেন যে সেই 2 সপ্তাহ সময় কি তাহলে আসলে এক ধরনের ফাঁকি হয়েছে, অর্থাৎ তাদেরকে কিন্তু একটি ধোঁয়াশার মধ্যে রেখে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তার কাঙ্ক্ষিত হামলাটি করেছে, এবং সেটি তারা সফল দাবি করেছেন। এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে, সেটি কিন্তু এখনও নিরূপণ করা সম্ভব হয়নি, হয়তো আমরা সেটি জানবো। তো আমরা যুক্তরাষ্ট্রের যে সমস্ত মার্কিন নাগরিকরা রয়েছেন, তারা এই হামলার সম্পর্কে নানান ধরনের অভিমত ব্যক্ত করছেন। অর্থাৎ আমরা ইতিমধ্যেই জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এবং সিনেটের যে অনুমোদন নেওয়া দরকার হয় বিদেশের আর যে বহির্দেশের উপর হামলা করার জন্য, সে বা যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু কোনোই তোয়াক্কা করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা লক্ষ্য করেছি যে তার একটি যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া সম্পর্কে যদি আমি এখন জানতে চাই, আজকে আমাদের সামনে রয়েছেন মার্কিন নাগরিক, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক, আমাদের লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি কাজী মশরুল হুদা। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই আজকে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে অনেকটা একক সিদ্ধান্তে ইরানের উপর তার সেই বোমারু বিমান পাঠিয়ে হামলা করলো, এটির প্রতিক্রিয়াটি আপনি আসলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে একজন মার্কিন নাগরিক হিসেবে আপনি কি মনে করছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি পরিষদ বা জনগণ বা দেশের রাষ্ট্র কাঠামো রয়েছে, তাদের কি ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমরা
যখন শুনলাম যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যে হামলা করেছে তাতে সবাই বিস্মিত হয়েছি, আমরা অবাকও হয়েছি যে তিনি যেভাবে একক সিদ্ধান্তের মাধ্যমে এটা করলেন সিনেটের অনুমোদন ছাড়া, এটা একটা স্বেচ্ছাচারিতা হয়েছে এবং একটা ডবল স্ট্যান্ডার্ড বলে আমরা মনে করি এবং আমেরিকার ভোটারদের ভিতরেও একটা প্রভাব বিস্তার করেছে ডিভাইডেড, বিভক্তির, এবং এটা নিয়ে আগামীতে আমাদের মনে হয় আমেরিকান জনগণ এর বিরুদ্ধে যাবে। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এটা হওয়া উচিত হয়নি, কারণ আপনি আমাকে টেবিল টকে মানে 2 সপ্তাহ সময় দিয়েছেন, তার মধ্যে এই ধরনের ঘটনা একটা মনে হচ্ছে যে ডবল স্ট্যান্ডার্ড অ্যাকশন, অ্যান্ড আমরা এর তীব্র নিন্দা জানাই। যেমনটি শুনছিলেন যে মার্কিন একজন নাগরিক তিনি তার প্রতিক্রিয়ায় বলছিলেন যে আসলে এই হামলাটি আসলে কারোই কাম্য নয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের হামলাটি একজন মার্কিন নাগরিক হিসেবে যেমনটি কাম্য নয়, তেমনটি আমরাও এইভাবেই মনে করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি জায়গায় রয়েছে যে জায়গাটিতে আসলে সবাই তার কাছে একটি শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান করছিল, কিন্তু সেই শান্তির জায়গাটিকে তিনি বিনষ্ট করেছেন এবং শান্তির জায়গাটি থেকে সরে এসে তিনি উল্টো ইসরায়েলের সঙ্গে সঙ্গী হয়ে ইরানে হামলা করেছেন, যেটি কিন্তু সাধারণ মানুষের কারো কাম্য ছিল না এবং সেটি কিন্তু ঘটেছে। তবে পরবর্তীতে আর কি ঘটবে সেটি কিন্তু দেখার অপেক্ষা রয়েছে সবাই। এবং আমরা জেনেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন যে এখন ইরানকে অবশ্যই সমঝোতে আসতে হবে, তবে তিনি শেষ কথাটি কি বলেছেন সেটি কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে, অর্থাৎ তিনি কিন্তু আরও হামলা চালাবেন কিনা নাকি আবার আলোচনার পথে বসবেন সেটি কিন্তু এখনও নিশ্চিত নয়। তবে মার্কিন জনগণরা কিন্তু উদ্বিগ্ন রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসরত সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এদেশে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরা যারা রয়েছেন তারা কিন্তু উদ্বিগ্ন হয়ে আছেন এবং তারা কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করছেন এবং তারা কিন্তু আতঙ্কে রয়েছেন বলে আমরা মনে করছি। তো এই ছিল আমার কাছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর যে বোমা হামলা তার আমার কাছে থাকা সবশেষ। ইমন, আমরা দেখছিলাম যেমনটি আমরা বলছিলাম ট্রাম্প কেন হামলা চালালেন তড়িঘড়ি করে, এর পেছনে কারণ কিন্তু উনি বলে দিলেন। ডোনাল্ড ট্রাম্প এই যে হামলা চালালেন ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের ওপর, এটা কিন্তু তার নিজ দেশের সিনেটরদের কাছ থেকে সমর্থন না পাওয়ার একটি ভয় থেকে তিনি এটি করেছেন হয়তো। ইরান ইসরায়েল সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। তেল আবিব ও হাইফায় অন্তত 14টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে আইআরজিসি। অন্যদিকে ইসরায়েলও পাল্টা হামলায় ইরানের যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে। এদিন নেতানিয়াহু বাহিনীর হামলায় আরও 2 শীর্ষ কমান্ডার প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইরান। টানা 10ম দিনের মতো চলছে ইরান ইসরায়েল সংঘাত। রোববার ভোররাতে অপারেশন ট্রু প্রমিসের 19তম ঢেউয়ে ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ অঞ্চলে আরেক দফা আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়। আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, এর আগে তাদের 18তম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছিল এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে সফল অভিযানগুলোর একটি। তারা আরও দাবি করে দীর্ঘ পাল্লার কাদর এফ ক্ষেপণাস্ত্রে হাইফার সেন্টার অফ এআই রিসার্চ সহ অন্তত 14টি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়। পাল্টা অভিযানে ইরানের মধ্যাঞ্চলে গোপন মিশনে প্রস্তুত 3টি F-14 যুদ্ধবিমান গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেন ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিন কর্পসের প্রধান সাইদ ইজাদি গাজায় নিহত হয়েছেন, যিনি হামাসের সঙ্গে অর্থ ও অস্ত্র যোগান দেওয়ার মূল সমন্বয়ক ছিলেন। এছাড়া আরও একজন কমান্ডার বেনহাম শারিয়ারিকে হত্যার দাবি করেছে আইডিএফ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম ঘিরে আস্থা গড়ে তুলতে সংলাপ ও সহযোগিতায় তেহরান প্রস্তুত বলে জানান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের কোনো দাবি গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইমন, আমরা দেখছিলাম যেমনটি আমরা দেখলাম যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যে হামলা, এই হামলার পরবর্তীতে ইরানের যে এখনকার অবস্থা সেই জায়গা থেকে কিন্তু ইরানের আর পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। ইরান এরই মধ্যে তাদের যে সংঘাতের মধ্যেই যে তাদের একে একে প্রাণহানি, তাদের মস্তিষ্ককে নষ্ট করে দেওয়ার যে চেষ্টা ইসরায়েলের পক্ষ থেকে চালানো হয়েছে এবং সবশেষ যুক্তরাষ্ট্র হামলা চালালো, এই জায়গা থেকে ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে যদি আমি আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই, আয়াতুল্লাহ আলী খামেনি হামলার পরিপ্রেক্ষিতে বাংকারে অবস্থান নিলেও তিনি কিন্তু আসলে
পরবর্তী চেইন অফ কমান্ডে কার পর কে ক্ষমতায় অধিষ্ঠিত হবেন সেটি নির্ধারিত করে রেখেছেন এবং তার উত্তরসূরিও তিনি নির্ধারণ করে রেখেছেন। এই যে ইরানের এই যে একটি সংগ্রামী মনোভাব, একটি সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের কারণে কিন্তু এই ব্যাপারটি আরো স্পষ্টভাবে প্রতীয়মান হয়। এই জায়গায় সহসাই ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা নেই এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকেও যে হামলা চালানো হচ্ছে সেখানে কিন্তু আসলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অবস্থা আরো সংকটের দিকেই যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই জায়গায় ইরান ইসরায়েল যে সংঘাত, এই সংঘাতের মধ্য দিয়ে পরবর্তীতে বিশ্ব নেতারা কি বলেন তা নিয়ে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের মতবাদ। যেমন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় পর্যায়ের যে পরাশক্তিগুলো তারা তাদের অবস্থান পরিষ্কার করতে চেয়েছেন। কেউ ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলেছেন, বিশেষ করে ইউরোপীয় অংশটি তারা ইসরায়েলের পক্ষ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। অন্যদিকে পরাশক্তি রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া কিন্তু বরাবরের মতোই মৌন সম্মতি দিয়ে আসছে ইরানের পক্ষ থেকে। এই জায়গায় যেহেতু যুক্তরাষ্ট্র এখন সরাসরি হামলা চালিয়ে ফেলেছে, পরবর্তীতে তাদের পদক্ষেপ কি হবে সেটি নিয়ে কিন্তু একটি মতভেদ তৈরি হয়েছে এবং এই ছিল আমার কাছে মোটামুটি ইসরায়েল ইরান সংঘাত নিয়ে সবশেষ আলোচনা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইরান ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে খোদ ইসরায়েলের রাজধানী তেল আবিবের বাসিন্দারা। তাদের অভিযোগ, নেতানিয়াহুর এমন পদক্ষেপে ভেস্তে যেতে পারে হামাসের হাতে জিম্মি মুক্তির সম্ভাবনা। শুধু তেল আবিবই নয়, গাজা ও ইরানে হামলার প্রতিবাদে ইরাকের বাগদাদেও আন্দোলন করছেন সাধারণ মানুষ। লন্ডন ও বার্লিনে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনের পাশাপাশি শাহপন্থী ইরানিরা ইসরায়েলের পক্ষে মিছিল বের করেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বজুড়ে এক নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করেছে। শনিবার ইসরায়েলের তেল আবিবে জিম্মিদের মুক্তির দাবিতে রাস্তায় নামেন শত শত মানুষ। তারা সরাসরি যুদ্ধবিরতির আহ্বান জানান এবং দাবি করেন ইসরায়েল ইরান উত্তেজনার আড়ালে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের বিষয়টি উপেক্ষিত হচ্ছে। আন্দোলনকারীরা জানান এখনও অন্তত 53 জন ইসরায়েলি গাজায় বন্দী রয়েছেন, যাদের মধ্যে 20 জনের বেশি জীবিত বলে ধারণা করা হচ্ছে। একই দিনে ইরাকের রাজধানী বাগদাদে শিয়া অধ্যুষিত কাধিমিয়া এলাকায় হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা ইরানের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে রাস্তায় নামেন। বিক্ষোভকারীরা ইসলামী রাষ্ট্রের উপর আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এবং তেহরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। ইরানের উপর কোনো হামলা মানে গোটা ইসলামী জাতির ওপর হামলা, আর ইরাকি জনগণ নিরপেক্ষ থাকতে পারে না। ইরাকি জনগণ ইসলামী জাতিরই অংশ এবং তারা এই হামলার নিন্দা জানায়। আমরা এই লড়াইয়ে আমাদের মানুষ, অর্থ এবং রাজনৈতিক অবস্থানের মাধ্যমে অংশ নিচ্ছি। এদিকে যুক্তরাজ্যের লন্ডনের কেন্দ্রস্থলে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে একদিকে ছিল হাজারো ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী, অন্যদিকে ইসরায়েল ও শাহপন্থী ইরানিদের একটি ছোট কিন্তু সুসংগঠিত সমাবেশ। একে অপরের পাশ দিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করলেও দুই পক্ষের বার্তা ছিল একেবারেই বিপরীতমুখী। জার্মানির বার্লিনেও ইসরায়েলের হামলার পক্ষে এবং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সমর্থনে রাস্তায় জড়ো হন স্থানীয় ইসলামী প্রজাতন্ত্র বিরোধী ইরানি প্রবাসীরা। তারা জানান তেহরানের সামগ্রিক উন্নতির জন্য শাসন ব্যবস্থার পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি বার্লিনের একই রাজপথে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। মাদিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলের গুপ্ত হত্যার শঙ্কায় বাংকারে আশ্রয় নিয়ে নিজের উত্তরসূরি পর্যন্ত মনোনীত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামরিক কমান্ডের প্রতিটি স্তরে স্থলাভিষিক্ত নির্ধারণ করে রেখেছেন তিনি, যাতে করে হামলায় কেউ নিহত হলে রাষ্ট্র ব্যবস্থা থেমে না যায়। খামেনির এই সিদ্ধান্তকে ইরানের রাষ্ট্রীয় ধারাবাহিকতা রক্ষায় যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। ইসরায়েলের টানা বিমান হামলায় উত্তাল ইরান। এরই মধ্যে রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যা 80 দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেছেন দেশটির কর্মকর্তারা। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকিও দিয়েছেন। এমন পরিস্থিতিতে 86 বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি রাজধানীর গোপন বাংকারে অবস্থান করছেন এবং মোবাইল
কিংবা ইলেকট্রনিক যোগাযোগ পুরোপুরি বন্ধ রেখেছেন। কেবল একজন বিশ্বস্ত দূতের মাধ্যমে সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। ইরানি কর্মকর্তাদের দাবি, সর্বোচ্চ নেতার নির্দেশে সামরিক ও গোয়েন্দা বাহিনীতে সম্ভাব্য হতাহতের ক্ষেত্রে অবিলম্বে স্থলাভিষিক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী খামেনি 3 জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতার নাম বিশেষজ্ঞ পরিষদকে আগেভাগেই দিয়ে দিয়েছেন, যাতে তিনি নিহত হলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে উত্তরসূরি নিয়োগ দেওয়া যায়। তার ছেলে মোস্তফা খামেনিও ধর্মীয় নেতা, কিন্তু তার নাম উত্তরসূরির তালিকায় নেই। এ পদক্ষেপকে বিশ্লেষকরা বলছেন ইরানের রাষ্ট্রীয় ধারাবাহিকতা রক্ষায় এক যুগান্তকারী সিদ্ধান্ত। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইসরায়েলে আয়রন ড্রোন ও ডেভিড স্লিংয়ের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে পৌঁছেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এক্ষেত্রে দেশটির ব্যবহার করা সিজিল, হোভেইনজে সহ আধুনিক ক্রুজ মিসাইল। তেহরানের অন্যতম হাতিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। এতে দিশেহারা হয়ে পড়েছে দখলদার বাহিনী। দুই দেশের এই যুদ্ধে কি কি অস্ত্র ব্যবহার করা হচ্ছে তা নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে। পাল্টাপাল্টি সংঘাতে উত্তপ্ত ইরান ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে শক্তিমত্তার জানান দিতে পিছপা হচ্ছে না কেউই। অথচ সংঘাত শুরুর পর অনেকেই তাচ্ছিল্য করেছিল ইরানকে, প্রশ্ন তুলেছিল তাদের সক্ষমতা নিয়ে। কিন্তু সপ্তাহ পেরোতেই দৃশ্যপটই পাল্টে দিয়েছে আয়াতুল্লাহ খামেনির ইরান। দেশটির এমন সাফল্যে কি কি অস্ত্র ব্যবহার হচ্ছে এবং ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ভেদ করে কিভাবে তাদের লক্ষ্যে আঘাত হানছে, এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে আন্তর্জাতিক মহলে। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার গড়ে তুলেছে। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর আগে ইরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল প্রায় 3000। এর মধ্যে রয়েছে স্বল্প, মধ্য ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এছাড়া হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে বলেও জানায় তারা। ইসরায়েলের হামলার পর দেশটিতে অপারেশন ট্রু প্রমিস 3-তে প্রথমবারের মতো দূরপাল্লার অত্যাধুনিক সিজিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে ইরান। সিজিল ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এর কঠিন জ্বালানি ব্যবহার। এই প্রযুক্তির কারণে এটিকে খুব অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব হয়, ফলে যুদ্ধ পরিস্থিতিতে এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সক্ষম। ইরানের কর্মকর্তারা জানান, সিজিল ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার, যা ইসরায়েল, উপসাগরীয় দেশ, এমনকি ইউরোপের কিছু অংশে পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এছাড়া ইরানের অস্ত্রভান্ডারে রয়েছে হোভেইজে সহ বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলায় এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি। আল জাজিরার বিশ্লেষক গ্যাটোপুলোস বলেন, ইরানের হাতে এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ক্রমাগত উন্নত ও পরিণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থারই প্রত্যক্ষ ফলাফল। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো র্যাডারে ধরা পড়লেও প্রতিহত করা কঠিন বলেও জানান তিনি। কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল HGV সংযুক্ত থাকে। এটি একটি যুদ্ধাস্ত্র যা শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে উড়তে ও দিক পরিবর্তন করতে সক্ষম। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরান। তেল আবিব সহ বিভিন্ন শহরের সিসি ক্যামেরা হ্যাক করছে দেশটি, এমন অভিযোগ নেতানিয়াহু প্রশাসনের। তারা বলছে, ইরান থেকে ব্যালিস্টিক হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হানছে কিনা তা যাচাই করছে তেহরান। সাধারণ মানুষকে সিসি ক্যামেরার শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ধরাশায়ী করতে নানান কৌশল অবলম্বন করছে ইরান। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে এবার সিসিটিভি হয়ে উঠেছে ইরানের গোপন হাতিয়ার। ইসরায়েলের দাবি, তেল আবিব সহ বিভিন্ন শহরের সিসিটিভি হ্যাক করে ব্যবহার করছে ইরান। ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছে, বেসামরিক সিসিটিভি সিস্টেম হ্যাক করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাত হানার তথ্য সংগ্রহ করছে ইরান। পরবর্তী হামলা কোথায় হতে পারে এবং সঠিক স্থানে নির্ভুলভাবে আঘাত হানার বিষয়টিও তারা এসব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঠিক করছে। ইসরায়েলের সাবেক সাইবার ডিরেক্টর, সাবেক উপপরিচালক রাফায়েল ফ্রাঙ্কো দাবি করেন, গত কয়েকদিন ধরে ইরান ক্যামেরা হ্যাক করে তথ্য সংগ্রহ করতে চাইছে কোথায় ঠিকভাবে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ব্লুমবার্গ বলছে, সিসিটিভি ব্যবহারকারীদের অনেকে এখনও ডিফল্ট পাসওয়ার্ড বদলাননি, যা হ্যাকারদের জন্য কাজটি আরও সহজ করে দিয়েছে। শুধু তাই নয়, অনেক বাসিন্দা ক্যামেরার ফুটেজ অনলাইনে সরাসরি সম্প্রচার করেন, যা ইরানকে সুবিধা দিচ্ছে। 2022 সালের এক প্রতিবেদনে উঠে আসে, ইসরায়েলের 66,000 ক্যামেরার নিরাপত্তাই ছিল দুর্বল। এসব সিসি ক্যামেরা থেকে পাওয়া তথ্য সামরিক ঘাঁটি, সীমান্ত কিংবা শহরে সেনা চলাচলের বিষয়গুলো ইরানের কাছে উন্মুক্ত করে দেয়।
ব্লুমবার্গ আরও জানিয়েছে, শুধু ইরান নয়, একই কৌশল ব্যবহার করেছে হামাস ও রাশিয়া। 2023 সালের 7 অক্টোবর হামলার আগে হামাস গাজা সীমান্তে হাজার হাজার ক্যামেরা হ্যাক করে বিশাল তথ্য সংগ্রহ করে বলে দাবি করেছে গণমাধ্যমটি। রাশিয়াও ইউক্রেন যুদ্ধে এই কৌশল ব্যবহার করে সামরিক চলাচল শনাক্ত করেছে। গত 18 জুন ইরানের দুটি প্রধান ব্যাংকে ভয়াবহ সাইবার হামলা চালায় ইসরায়েলের হ্যাকিং গ্রুপ প্রিডেটরি স্প্যারো। বিশ্লেষকদের মতে এটি ছিল এক পরিকল্পিত ডিজিটাল আক্রমণ। এরই ধারাবাহিকতায় এখন ইরানও ক্যামেরা হ্যাক করে সুনির্দিষ্ট হামলার লক্ষ্য ঠিক করছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মানবিক সহায়তা নিতে গিয়ে প্রতিদিনই প্রাণ দিতে হচ্ছে গাজাবাসীকে। আবারও ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলের হামলার শিকার, 2 দিনে নিহত 2 শতাধিক ফিলিস্তিনি। ইসরায়েলের টানা হামলায় ইরানে মৃত্যু ছুঁয়েছে 600 ঘর। রাজধানী তেহরান জুড়ে ক্ষত বিক্ষত বেসামরিক এলাকা থেকে উঠে আসছে বেদনাদায়ক বর্ণনা। আহত হয়েছেন কয়েক হাজার। ইরান বলছে এই হামলাগুলোকে শুধু যুদ্ধ নয়, বরং জনগণের ওপর পরিকল্পিত আগ্রাসন হিসেবে দেখতে হবে। পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার নামে আসলে বসতবাড়ি, হাসপাতাল ও আবাসিক এলাকায় আঘাত হানছে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী বলেন, এটা কেবল সামরিক নয়, বেসামরিক জনগণের উপর আগ্রাসন। এ অবস্থায় তেহরানের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি ইসরায়েল 2 বার হামলা চালায়, ইরান পাল্টা জবাব দেবে 10 বার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে গাজায় আবারও সহিংসতা। শনিবার সকাল থেকে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে শিশুসহ অন্তত 30 ফিলিস্তিনির। বেশিরভাগই মারা গেছেন মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায়। গেল 2 দিনে উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসনে মারা গেছেন অন্তত 200 জন ফিলিস্তিনি। এদিকে আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ইরানে হামলার সুযোগে গাজার প্রতি মনোযোগ কমে আসার সুযোগ নিচ্ছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে গাজা এখন যা চলছে তা এক নিখুঁত মানবিক বিপর্যয়। ত্রাণের লাইনে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর প্রায় প্রতিদিনই নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবারও গাজা শহর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন অংশে মানবিক সহায়তার জন্য অপেক্ষা করা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। সাম্প্রতিক হামলায় খান ইউনিসের পশ্চিমে একটি আশ্রয় কেন্দ্র এবং গাজার জেইতুন এলাকায় জনসমাগম লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সহায়তা কেন্দ্রে অপেক্ষারত মানুষদের উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এই এলাকায় নিয়মিতভাবে ড্রোন হামলা এবং নেটজারিমের কাছে গোলাবর্ষণের ঘটনাও ঘটছে। ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর হামলার পাশাপাশি গাজার কেন্দ্রীয় বুরেইস ক্যাম্প ও জাবালিয়ায় চলছে টানা বিমান হামলা। খান ইউনিসে ইসরায়েলি নৌবাহিনীর গুলিবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ ধরার নৌকা। আল জাজিরার এক প্রতিবেদনে বিশ্লেষকরা জানান, ইরানে হামলার কারণে গাজার প্রতি বিশ্ববাসীর নজর সরে আসার সুযোগ নিচ্ছে ইসরায়েল। উপত্যকাটি এখন একাধিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গাজায় 3 দিনের বেশি সময় ধরে সম্পূর্ণ টেলিযোগাযোগ বিচ্ছিন্ন। ধারাবাহিক ইসরায়েলি হামলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। খাদ্য বিতরণ কেন্দ্রে রোজই গুলি, নিহত হচ্ছেন ত্রাণের আশায় আসা মানুষজন। হাসপাতালগুলো কার্যত অচল, চিকিৎসা সরঞ্জাম নেই, থামছে না আহতের ঢল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার ঠিক পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তত্ত্বগতভাবে গোটা ইউক্রেনই রাশিয়ার। রুশ সেনারা যে অঞ্চলেই পা রাখেন সেটাই মস্কোর অধীনস্থ হয়ে যায় বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা অভিযোগ করে বলেন, রাশিয়া তাদের হতাহত সেনাদের মরদেহ ইউক্রেনের বলে চালিয়ে দিচ্ছে। এই হামলার মধ্যে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে তিনি দৃঢ় কণ্ঠে জানান, রুশ সেনাদের পা যেখানেই পড়ে সেটাই রাশিয়ার অংশ। তিনি আরও বলেন, রুশ ও ইউক্রেনীয়রা একই জাতি। এই দৃষ্টিকোণ থেকে গোটা ইউক্রেনেই রাশিয়ার অধিকার আছে বলে দাবি করেন তিনি। সুমি শহর দখলের সম্ভাবনা উড়িয়ে দেননি, যদিও সরাসরি পরিকল্পনার কথা অস্বীকার করেছেন পুতিন। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া যুদ্ধক্ষেত্রে নিহত রুশ সেনাদের মরদেহ ইউক্রেনীয় বলে পরিচয় দিচ্ছে। তিনি জানান, সম্প্রতি ফেরত পাওয়া কিছু মরদেহে রুশ পাসপোর্টও ছিল। জেলেনস্কি অভিযোগ করেন, পুতিন নিহতদের প্রকৃত সংখ্যা গোপন করছেন, কারণ জনগণের সামনে তা এলে নতুন করে সেনা নিয়োগে সমস্যা হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি আর কখনোই চালু হবে না বলে জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নয়াদিল্লি জানায়, যে পানি পাকিস্তানে যাওয়ার কথা ছিল
তা অভ্যন্তরীণ ব্যবহারে নিয়ে আসা হবে। ইসলামাবাদ এই ঘটনাকে পানির ওপর সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল বলে আখ্যা দিয়েছে। পাকিস্তান ভারতের মধ্যে 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় 3টি নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে আসছিল, কিন্তু এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়াদিল্লি একতরফাভাবে চুক্তি স্থগিত করে। এবার সরাসরি চুক্তি বাতিলের ঘোষণা এলো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে। সিন্ধু চুক্তির আওতায় থাকা 3টি নদীর পানি পাকিস্তানকে দেওয়া হতো, যা তাদের কৃষির 80% চাহিদা মেটাতো। কাশ্মীরে হামলার পর থেকে চুক্তিটি অচল হয়ে যায়। অমিত শাহ জানান, এই পানি রাজস্থানে খাল কেটে নেওয়া হবে আর পাকিস্তানকে রাখা হবে পানি শূন্য। এদিকে পাকিস্তান বিষয়টিকে আন্তর্জাতিক আইনে চ্যালেঞ্জ করার কথা বলেছে। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বহুবারই বলেছে, এই চুক্তি একতরফাভাবে স্থগিতের সুযোগ নেই, আর নদীর পানি আটকে দেয়া সরাসরি যুদ্ধের ঘোষণা বলে বিবেচিত হবে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে হট এয়ার বেলুন দুর্ঘটনায় অন্তত 8 জন নিহত হয়েছেন। দেশটির সান্তা কাতারিনা রাজ্যে শনিবার সকালে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় গভর্নর জানায়, বেলুনটিতে 22 জন যাত্রী ছিলেন। এখনও নিখোঁজদের খুঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আকাশে থাকা অবস্থায় বেলুনটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে কিছুক্ষণের মধ্যেই সেটি মাটিতে পড়ে যায়। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। দেখছেন আন্তর্জাতিক সময়। লন্ডনে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে কমিউনিটি কোশ্চেন টাইম উইথ হাই কমিশনার শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। কমিউনিটির সঙ্গে সরাসরি যুক্ত থেকে সমস্যা এবং সম্ভাবনার শোনার এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রশংসিত হয়েছে। প্রশ্নোত্তর পর্বে কমিউনিটির পক্ষ থেকে বিভিন্ন দাবির পাশাপাশি নানা সমস্যার কথা তুলে ধরা হয়। হাই কমিশনার আবিদা ইসলাম অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সকল প্রশ্নের উত্তর দেন। বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে সেতুবন্ধন তৈরিতে হাই কমিশন সবসময় পাশে থাকবে। অনেক সামাজিক সংগঠনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তাদের এই অসুবিধাগুলোর কথা আমরা জানতাম এবং সেটা নিয়ে আমরা ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি। আমি কাউকে কোনো ফলস হোপ দিচ্ছি না, বাট যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব আপনাদের, যেহেতু প্রত্যাশার মাত্রা অনেক বেশি, সেই প্রত্যাশার মাত্রা থেকে বাস্তবতার মাঝখানে কোথাও একটা যেতে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা সফল হওয়ার দাবি মার্কিন প্রেসিডেন্টের। শান্তি প্রতিষ্ঠা না হলে আরও আক্রমণের হুঁশিয়ারি। পারমাণবিক স্থাপনা থেকে তেজস্ক্রিয় পদার্থ আগেই সরিয়ে নেওয়ার দাবি ইরানের। হামলা চালানোয় মার্কিন প্রেসিডেন্টকে নেতানিয়াহুর ধন্যবাদ। এবং সিন্ধু চুক্তি আর কখনোই চালু হবে না, সাফ জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার শামিল আখ্যা পাকিস্তানের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।